বন্ধুরা, আজ আমি ব্যাখ্যা করব ইন্দোনেশিয়ার একটি ভয়ঙ্কর হরর সিনেমা। ছবিটির নাম পেঙ্গাটিন শয়তান, ইংরেজিতে যাকে বলা হয় দ্য ডেভিলস ব্রাইড। সিনেমাটি শুধু ভৌতিকই নয়, বরং দাবি করা হয় এটি একটি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে বানানো। তো আর দেরি না করে চলো মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। কাহিনীর শুরু হয় ইচা নামের এক মহিলাকে দিয়ে। ন্যারেশনের মাধ্যমে সে নিজের স্বপ্নের কথা বলছিল, আর আমরা সেই স্বপ্নটি দেখতে পাই। ইচা স্বপ্নে এমন এক অদ্ভুত জগতে পৌঁছায় যেখানে সে অদ্ভুত প্রশান্তি অনুভব করে। সেখানে একটি অচেনা বাড়ির ভেতর ঢুকে সে দেখা পায় এক অদ্ভুত সুদর্শন যুবকের। এই মানুষটি প্রায় প্রতিদিনই ইচার স্বপ্নে আসে এবং তার সাথে ঘনিষ্ঠ হয়। ইচাও এই ব্যাপারটি উপভোগ করতে থাকে, কিন্তু হঠাৎ আমরা দেখি বাস্তব জীবনে ইচার পোশাকের বোতাম নিজে নিজেই খুলে যাচ্ছে। অর্থাৎ কোনো অদৃশ্য শক্তি এই ঘটনাটি ঘটাচ্ছে। শকিং মুহূর্ত আসে তখনই যখন দেখা যায় বাস্তব জগতে ইচার সঙ্গে এক ডোমেনের শারীরিক সম্পর্ক হচ্ছে, অথচ ইচা ভেবে চলেছে এইগুলো নিছক এক স্বপ্ন। ভোর রাত 4টার দিকে দরজার ঘন্টির শব্দে ইচার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পরও সে খুশি থাকে, কারণ স্বপ্নটি তার কাছে বাস্তবের মতো মনে হচ্ছিল। এবার দরজা খুলতেই দেখা যায় তার স্বামী এরিয়েল, যিনি পেশায় একজন সিকিউরিটি গার্ড। ওভারটাইমের কারণে তিনি প্রতিদিনের মতোই সেদিনও দেরি করে বাড়ি ফিরেছেন, আর সেই দেরির কারণে তাদের দাম্পত্য জীবনের টানাপোড়েন তৈরি হচ্ছিল। ইচা স্বামীকে বলে তার জ্যাকেটটা গুছিয়ে রাখতে। এরিয়াল সেটা করলেও হঠাৎ সেই জ্যাকেটটি নিচে পড়ে যায়। আসলে ডোমেন চাইছিল তাদের মধ্যে ঝগড়া হোক। এই ঘটনায় ইচা বিরক্ত হয়ে যায়, আর প্রতিদিনের মতো সেদিনও স্বামী স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। রাগে এরিয়াল রাতের খাবার না খেয়েই ঘুমিয়ে পড়ে, যা দেখে ইচার একেবারেই ভালো লাগে না। সকালে নাস্তার সময় ইচা মোবাইল ব্যবহার করছিল, তখন হঠাৎ উঠে চলে যায়। এরিয়েল কোনো কথা বলে না, কারণ তাদের মধ্যে আগেই ঝগড়া হয়েছিল। এরপর দেখা যায় ইচা কাজে গেলেও তার মন একদমই ভালো নেই, কাজের দিকে মনোযোগ দিচ্ছিল না। তখন তার সহকর্মী এবং কাছের বন্ধু লিন্ডা এসে বোঝে নিশ্চয়ই গত রাতেও স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে। অন্যদিকে এরিয়েলও গত রাতের ঘটনায় ভেতরে ভেতরে ভীষণ হতাশ ছিল। খাবারের টেবিলে বসে ইচার লিন্ডা কথাবার্তা বলছিল। তাদের আলাপ থেকে জানা যায় ইচার বিয়ে হয়েছে 3 বছর আগে। বিয়ের আগে দুজনের সম্পর্ক ছিল বেশ আনন্দময়। তখন এরিয়েল প্রায় তাকে সারপ্রাইজ দিত, উপহার আনতো, আরও রোমান্টিক আচরণ করত। কিন্তু এখন সে আগের দিনগুলো আর নেই। ইচা মনে করে এখন সে একেবারেই বদলে গেছে। তখন লিন্ডা তাকে বোঝায় এটাই তো স্বাভাবিক, বিয়ের পর অনেক দায়িত্ব আসে, জীবন বদলে যায়। তবে একই সঙ্গে সে এটাও বলে শুধু এরিয়েলই নয়, ইচার ভিতরেও পরিবর্তন এসেছে। কারণ ইচা এখন আর আগের মতো নিজেকে গুছিয়ে তার সামনে দাঁড়ায় না, কিংবা আগের মতো আদর করে কথা বলে না। লিন্ডা তাকে উদাহরণ দিয়ে বোঝায় সম্পর্ক টিকিয়ে রাখার জন্য দুজনকেই চেষ্টা করতে হবে। আর সত্যিকারের বন্ধুত্ব মানেই হচ্ছে কেউ আপনার সম্পর্কটাকে বাঁচানোর চেষ্টা করবে। ইচা তখন বুঝতে পারে তারও কিছু দায়িত্ব আছে। তার আর এরিয়েলের ঘনিষ্ঠ সম্পর্ক প্রায় শেষের দিকে চলে গেছে। এমনকি শেষ কবে তারা দুজন একসাথে সুন্দর সময় কাটিয়েছে সেটিও ইচা মনে করতে পারে না। তখন লিন্ডা তাকে পরামর্শ দেয় আজ একটু সাজগোজ করে এরিয়েলের সাথে সুন্দর সময় কাটানোর। ইচাও এতে রাজি হয়ে যায়, কারণ সে জানতো লিন্ডা ভুল কিছু বলছে না। অন্যদিকে এরিয়েলের সিনিয়রও তাকে পরামর্শ দেয় যে পরিবারকে সময় দেওয়া জরুরি। এরিয়েলও সেটা মেনে নেয়। আসলে সে যে ওভারটাইম করছে সেটা ভবিষ্যতের নিরাপত্তার জন্যই। কিন্তু ওই রাতে বাড়ি ফিরতে দেরি হলেও ইচা ভিন্নভাবে তাকে গ্রহণ করে। সে নিজেই এরিয়েলের জ্যাকেট খুলে রেখে দেয়, এমনকি আগেই চা বানিয়ে রেখেছিল। এই পরিবর্তন এরিয়েলের কাছে ভীষণ ভালো লাগে। তার মনে হয় ইচা আবার তাকে গুরুত্ব দিচ্ছে। ধীরে ধীরে তাদের মধ্যে আবার ঘনিষ্ঠতা তৈরি হয়। কিন্তু সেই সময় বাড়ির লাইট টিমটিম করে জ্বলতে থাকে। আমরা দেখতে পাই তাদের সাথে সেই ডোমেনও উপস্থিত, যে ইচার সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে। অর্থাৎ সে এখনো ইচাকে ছাড়েনি। রাতে ঘুমিয়ে পড়লে ইচা আবার সে অচেনা ভবনে গিয়ে উপস্থিত হয়। এবার সে সুদর্শন মানুষ অর্থাৎ ডোমেন
তার শরীরে হাত রেখে বলে, এখন থেকে তুমি আর কোনোদিনও এই জায়গা ছেড়ে বের হতে পারবে না। কথাটি শুনে ইচা আতঙ্কিত হয়ে পড়ে। সে ভবনের দরজা খুলতে চাইলেও এবার আর দরজা খুলে না। আর সেই সময় স্বপ্নের মানুষটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে, আর ইচা ভয়ে কেঁপে ওঠে। হঠাৎই ইচার ঘুম ভেঙে যায়। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, যদি এটি শুধু একটি স্বপ্ন হয়, তাহলে সেই ফুলটা কি করে তার বিছানার পাশে আছে, যেটি স্বপ্নের ডোমেন তাকে দিয়েছিল। এইটি দেখে ইচা ভীষণ হতভম্ব হয়ে যায়। এরপর যখন ইচা নিচে নামে, সে দেখে এরিয়েল নিজের হাতে তার জন্য খাবার বানিয়েছে। ইচা এ দেখে আনন্দিত হয়। আজ তারা দুজনে পুরনো দিনগুলোর কথা মনে করে হাসি খুশি সময় কাটাচ্ছিল। সেই সময়ের মধ্যে এরিয়েল ইচার কাছে ক্ষমা চায় এবং প্রতিজ্ঞা করে এতদিন চলা ভুলগুলো ঠিক করবে এবং আবার নতুন করে শুরুর মতো সম্পর্ক তৈরি করবে। ইচাও এতে রাজি হয়ে যায়। আজ ইচা বাড়িতে একটু দেরি করে ফিরবে, কারণ কাজ শেষ করে তাকে তার ছোট বোন এমার সঙ্গে দেখা করতে হবে। এরিয়েল নিজেই স্কুটিতে বসিয়ে ইচাকে কাজে পৌঁছে দেয়। লিন্ডা তাদের একসাথে দেখে অনেক খুশি হয়। ইচাও মন দিয়ে কাজ করছে। হঠাৎ কাজে বসে সে একটি বাক্সে সে একই ফুল দেখতে পায়, যেটি স্বপ্নের মানুষ তাকে দিয়েছিল। ইচা সেটি তুলতে চাইলে আগেই কেউ তা তুলে নেয়। এরপর তার স্বপ্নের মানুষ সরাসরি তার কাছে আসে। ইচা পাশে থাকা ছোট্ট আয়নার প্রতিফলনে তাকালে দেখে তার স্বপ্নের মানুষ আসলে মানুষ নয়, বরং সে একজন ডোমেন। এটি দেখে ইচা ভীষণ আতঙ্কিত হয়ে ওয়াশরুমে গিয়ে বমি করতে থাকে এবং পিছনে ডোমেনটিও দাঁড়িয়েছিল। লিন্ডা ইচাকে বাথরুমের দিকে দৌড়তে দেখে তার পেছনে যায়। লিন্ডা জানতে চায় কি হয়েছে, কিন্তু ইচা কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। আসলে ইচা নিজেও পুরোপুরি বুঝতে পারছিল না কি ঘটছে। ওয়াশরুমে গেলে লিন্ডা ঘাবড়িয়ে চিৎকার করে, কারণ ইচার করা বমিতে রক্ত ও কীটপতঙ্গও ছিল। তারপর রাতের দিকে ইচা তার ছোট বোন এমার সঙ্গে রোড সাইড রেস্টুরেন্টে দেখা করে। সেইখানে এমা বলে সে তার বয়ফ্রেন্ড ডাস্টারের সঙ্গে ব্রেকআপ করেছে, কারণ ডাস্টার তার জন্য সময় দেয় না এবং দুজনের মধ্যে ঝগড়া হয়ে গেছে। ইচা এমাকে লিন্ডার মতোই বোঝায় রিলেশনশিপে এমন ঘটনা স্বাভাবিক এবং ডাস্টারকে আরেকটি সুযোগ দেওয়া উচিত। তারা একে অপরকে 2 বছর ধরে ভালোবাসে। দুই বোনই অনেক সময় ইমোশনালি অবহেলিত বোধ করত, কিন্তু নিজের অনুভূতি বোঝার চেষ্টা করত না। ইচ্ছা এমাকে আরো বোঝায়, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এমন সময় আসে যখন কাপড়রা কিছুই করতে পারে না। তখন একে অপরের সঙ্গে খোলাখুলি কথা বলা এবং সঠিক সঙ্গী থাকা জরুরি। এতে কোনো আফসোস থাকে না। এমা কথাটি বুঝতে পারে। এমা বলে সে তার পিতামাতার সঙ্গে দেখা করতে গিয়েছিল, যারা দ্রুতই নাতি নাতনির মুখ দেখতে চাইছে। ইচ্ছা কিছুটা মন খারাপ অনুভব করে, কারণ সে নিজের সন্তান প্রাপ্তির চেষ্টা করছিল, কিন্তু বারবার জটিলতা দেখা দিচ্ছিল। এই কারণে ইচাও কিছুটা চিন্তায় ছিল। ইচা তার ওষুধগুলো নিতে এরিয়েলকে টেক্সট করে। হঠাৎ এরিয়েল দেখতে পায় ইচা তার সামনে উপস্থিত, কিন্তু এটা কিভাবে সম্ভব? ইচা তো এমার সঙ্গে ছিল, কিন্তু এটি আসলে ইচা নয়, অদ্ভুত কিছুর প্রতিফলন। সম্ভবত ডোমেন তাকে কিছু দেখাতে চাইছিল। এরিয়েল ইচাকে এমনভাবে দেখে ভীষণ আতঙ্কিত হয়ে যায়। সে পিছনে দৌড়াতে শুরু করে, কিন্তু তখন ইচা সেইখানে থাকে না। ঠিক তখনই সে দূর থেকে ইচার চিৎকার শুনতে পায়। চিৎকারের দিকে এগোতে গেলে সে দেখে ইচা তার কর্মস্থলের ভবনের সামনে অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে ইচা গর্ভবতী এবং প্রসবের ব্যথা শুরু হয়েছে। এ দেখে এরিয়েল ভয় পেয়ে যায়। হঠাৎ ইচার পেট থেকে এক শয়তানি শিশুর জন্ম হয়। এরিয়েল তখন ভীষণ আতঙ্কিত হয়ে যায়, কিন্তু ইচা তখন মুচকি হাসছিল। শিশুটি ক্রল করতে করতে এরিয়েলের কাছে যাওয়ার চেষ্টা করে। তখন এরিয়েলের সিনিয়র এসে সবকিছু স্বাভাবিক করে। এরিয়েল কিছুটা ধীরে ধীরে শান্ত হয়ে বাড়ি ফিরে যায়। এরিয়েল ইচাকে ভয় পেয়ে ঠিকমতো কথা বলতে পারে না। সে শুধু ইচাকে ঔষধ দিয়ে জানায় যে আগামীকাল মোবক শাড়ি ইচার মেসাজের জন্য আসবে। তারপর সে ঘুমাতে চলে যায়। ইচাও ভয়ে কিছু না বলে ঘুমিয়ে পড়ে। পরের দিন যখন মোবক শাড়ি ইচাকে মেসাজ করছে, সে বলে ইচার শরীরকে আরাম দেওয়ার জন্য কম স্ট্রেস নিতে হবে। কিন্তু মেসেজ করতে করতে সে বলে ইচা 3 মাসের গর্ভবতী। এইটা শুনে ইচা খুবই আনন্দিত হয়, কিন্তু এরিয়েল ঘাবড়ে যায়,
কারণ সাম্প্রতিকভাবে তার সাথে ইচা শুধু 2 দিন আগে বা 6 মাস আগে ঘনিষ্ঠ হয়েছিল। তাহলে কিভাবে ইচা 3 মাসের গর্ভবতী হতে পারে? এরিয়েল এই বিষয়ে ইচাকে কিছু না বলে অফিসে চলে যায়। ইচা অফিসের অন্যদের সঙ্গে খবরটি ভাগ করলে সবাই খুশি হয়, কারণ সে দীর্ঘদিন ধরেই চেষ্টা করছিল। কিন্তু লিন্ডা ইচার বমির ঘটনা মনে করে উদ্বিগ্ন হয়ে পড়ে। ইচা লিন্ডার সঙ্গে কথা বলার চেষ্টা করলে লিন্ডা কিছুটা অসন্তোষ বোধ করে এবং কম কথা বলে চলে যায়। লিন্ডার মতে রক্ত মিশ্রিত বমি এবং শরীরের ভেতরে কীট থাকা ভালো লক্ষণ নয়। রাতে এরিয়েল তার সিনিয়রের সঙ্গে সব পরিস্থিতি শেয়ার করে। সিনিয়র পরামর্শ দেন সরাসরি ইচার সঙ্গে কথা বলো এবং পরের দিন ইচার যত্ন নেওয়ার ব্যবস্থা করবে। এরিয়েল এতে রাজি হয়ে যায়, কিন্তু বাড়ি ফেরার পথে পার্কিংয়ে হঠাৎ একটি গাড়ি থেকে শিশুর কান্নার আওয়াজ শুনে। গিয়ে দেখে সেই গাড়িতে এক শয়তানি শিশু আছে। এরিয়েল ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপর দেখা যায় ডোমেনটি শিশুটিকে কোলে নিয়েছে। এতে ইঙ্গিত মিলছে ইচার পেটে থাকা শিশুটি হয়তো সেই ডোমেনটির। এরিয়েল বাড়ি ফিরে ইচার ফোন চেক করে। সেখানে সে তার ক্লাসমেট ডেনির সঙ্গে কথা বলেছিল। ডেনি নিজের স্ত্রীর সঙ্গে সমস্যা নিয়ে ভুগছে। এরিয়েল ভাবতে থাকে হয়তো ইচার গর্ভে থাকা শিশুটি ড্যানির। সে বিষয়টি ইচাকে বললে ইচা রেগে যায় এবং পরের দিন তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, যেখানে ডিএনএ পরীক্ষা হবে। ডাক্তারদের সাহায্য যাচাই করার পর জানা যায় ইচার পেটে আসলে কোনো শিশুই নেই। এটি ছিল একটি সাইকোলজিক্যাল ট্রমা, যা ইচার গর্ভবতী হওয়ার আকাঙ্ক্ষার কারণে পেয়েছিল। শারীরিকভাবে তার শরীরে প্রেগন্যান্সির লক্ষণ দেখাচ্ছিল, মাসিক বন্ধ হওয়া, পেট ফুলে যাওয়া ইত্যাদি, কিন্তু ভেতরে কোনো শিশু নেই। এটি এক ধরনের মনস্তাত্ত্বিক প্রক্রিয়া যা বাস্তবকে বিভ্রান্ত করে। ইচা এটি শুনে মন খারাপ করে, আর এরিয়েল অবাক হয়ে যায়। ইচা তখন লিন্ডাকে এই ঘটনা জানায়। লিন্ডা নিজেও উদ্বিগ্ন হয়ে ইচার সঙ্গে ওস্তাদ জেনির কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ বমিতে রক্ত এবং কীট আসার সঙ্গে শরীরের প্রেগন্যান্সির লক্ষণ সবকিছুই লিন্ডার কাছে অস্বাভাবিক মনে হয়। সম্ভবত এখানে কোনো সুপারন্যাচারাল ঘটনা চলছে। ওস্তাদ জেনি যখন ইচাকে দেখেন, তার পেছনে সেই ডোমেন মানবরূপে দাঁড়িয়ে আছে। তবে ওস্তাদ সব বুঝে গিয়েছিলেন। তিনি ইচার সঙ্গে স্বাভাবিকভাবে আচরণ করে ভেতরে নিয়ে যান এবং তার গল্প শুনতে থাকেন। জেনি বোঝানোর চেষ্টা করেন ইচা আসলে গর্ভবতী নয়, তবে কিছু জিন বা ডোমেন স্বপ্নে এসে মহিলাদের সঙ্গে শারীরিক যোগাযোগ করে এবং দাম্পত্য জীবনের মধ্যে দূরত্ব সৃষ্টি করে। ইচা এটি শুনে রেগে যায়, কারণ তার বিশ্বাস ছিল তার শিশু সত্য এবং তার শরীর সেটার প্রমাণ দিচ্ছে। রেগে ইচা সেখান থেকে চলে যায়। লিন্ডাও তার সঙ্গে বাড়িতে যায়। লিন্ডা ইচাকে কিছুটা শান্ত করার চেষ্টা করেন। লিন্ডা বাড়ি থেকে বেরোতে গেলে রাস্তার পাশে একটি ছোট্ট বিড়ালের ছানা দেখতে পায়। সড়কে এটি বিপদে পড়তে পারে, তাই লিন্ডা বিড়ালটিকে তুলে পাশে রাখে। কিন্তু যখন সে ফিরে আসে মনে হয় বিড়ালটি তার পেছনে চলে এসেছে। এবার যখন সে বিড়ালটিকে দেখার জন্য ফিরে যায়, বক্সের পেছনে দেখা যায় সে একই জিন বা ডোমেন বসে আছে। জিন বা ডোমেনরা তাদের রূপ পরিবর্তন করতে পারে। হঠাৎ সে লিন্ডার ওপর হামলা চালায় এবং তাকে হত্যা করে। ইচাও স্বপ্নে ঠিক একই ঘটনা দেখছিল। ইচা হঠাৎ চমকে ওঠে, দৌড়ে বাড়ির বাইরে যায়, ঠিক সেই জায়গায় যেখানে সে লিন্ডার সঙ্গে এই ঘটনা ঘটতে দেখছিল। সেখানে অনেক মানুষ জমায়েত হয়েছে, আর লিন্ডার দেহ রক্তে ভিজে পড়ে আছে। এই ঘটনার পেছনে জিনদের হাত রয়েছে, কারণ লিন্ডা তাকে ওস্তাদ জ্যানের কাছে নিয়ে গিয়েছিল। ইচা এটি দেখে প্রচণ্ড কাঁদতে শুরু করে। তখন এরিয়েলও চাকরি থেকে ফিরে এসে ইচাকে দেখে, পাশে গিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে। তাদের দুজনের চোখে ধরা দেয় ইচার পেট ফুলে গেছে, যেমন সে 7 বা 8 মাসের গর্ভবতী। উভয়ে ভয় পেয়ে যায়। ইচাও বুঝতে পারে যে জেনি যা বলেছিল তা আংশিকভাবে সত্য, তাই সে এরিয়েলকে তার সব স্বপ্নের ঘটনা জানায়। আগে সে এরিয়েলকে কিছুই বলেনি, যাতে তার মনে বাড়তি কোনো দুশ্চিন্তা তৈরি না হয়। এরিয়েলও ইচার অনুভূতিগুলো বুঝতে পারে। ইচা লিন্ডার মৃত্যু এবং জিনের জন্য নিজের দোষ অনুভব করছিল, তাই সে যে কোনো মূল্যে জিনের কাছ থেকে দূরে থাকতে চায়। ইচা এরপর এরিয়েল এবং তার ছোট বোন এমার সঙ্গে ওস্তাদ জেনির কাছে যায়। জেনি একটি ছোট্ট অ্যাক্সেসরিজ করতে শুরু করে, যা ইচার শরীরে থাকা ডোমেন বা জিনকে বের করে দেয়। জিনটি ইচাকে তার স্ত্রী হিসেবে ধরে নিয়েছিল এবং তার উপর প্রভাব বিস্তার করছিল।
মন্ত্র উচ্চারণ চলাকালীন সময় ইচার পেটে থাকা ডেমনিক শিশুরও ব্যথা হচ্ছিল, কিন্তু মন্ত্র উচ্চারণ শেষ হওয়ার পর ইচা সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যায়। এখন জানা যায় ইচার উপর আসলেই জিন দাসিমের প্রভাব ছিল। সে দূরত্বের সুযোগ নিয়ে ইচার উপর দখল তৈরি করেছিল। ইচার স্বপ্নে এসে সে তাকে বিয়ে করেছিল এবং তাই ইচার সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করেছিল। জিন দাসিম সাধারণত বিবাহিত দম্পতির জীবন নষ্ট করার জন্য পরিচিত। জ্যানি ইচাকে এই প্রভাব থেকে রক্ষা করার জন্য রুকিয়া করার পরামর্শ দেয়। রুকিয়া হলো ইসলামিক হিলিং পদ্ধতি, যেখানে নির্দিষ্ট কোরআনের আয়াত প্রতিদিন পড়তে হয়। জ্যানি ইচাকে একটি কাগজে আয়াত লিখে দেন, যা তাকে নিয়মিত পড়তে হবে। এরপর বাড়ি ফেরার পর ইচা ও এরিয়েল একে অপরের ভুলের জন্য ক্ষমা চায় এবং সম্পর্ক পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেয়। সবকিছু এখন অনেক ভালোভাবে চলছে। দুজনেই একে অপরের সঙ্গে সুখী এবং একে অপরকে সময় দিচ্ছে। 14 দিন পেরিয়ে যায় এবং ইচা স্বপ্ন দেখতে পায়নি, অর্থাৎ তার জিনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। একদিন বাইরে খেতে বসে এরিয়েল ইচাকে জানায় কোম্পানি তাকে অন্য শাখায় পাঠাচ্ছে। সাধারণত সে বিরতিচ্ছেদ করতে পারত, কিন্তু এই পদোন্নতি তার আয় বৃদ্ধি করবে এবং নতুন সুযোগ আনবে। ইচা তার স্বামীকে যেতে দিতে রাজি হয়। এরিয়েল যাত্রা শুরু করার পর ইচা একা একা বোধ করে। সে এমাকে কল করে বাড়িতে আসতে বলে, কিন্তু এমার কাজের শিফটের কারণে সে আসতে পারছে না। ইচা প্রথমে ওস্তাদ জেনির দেওয়া আয়াত পড়ে এবং এরপর টিভি দেখার সময় সোফায় ঘুমিয়ে পড়ে। তখন মনে হয় জিন আবার কাছে আসার চেষ্টা করছে। পরের দিন ইচা কাজের জায়গায় পৌঁছায় এবং আশেপাশের সবাই অদ্ভুতভাবে তার দিকে টানছে, যেন বারবার বলছে তুমি আমার। ইচা তখন ভয় পেয়ে যায়। রাতের বেলায় এমর সঙ্গে বাড়িতে ইচা খুব চিন্তিত থাকে। সে নিজের ওপর ক্ষেপে থাকে। সে ভাবতে থাকে সে কোনো ভুল করেছে কিনা, যার কারণে জিনের আবার আগমন হয়েছে। এমা ইচাকে বোঝায় এবং এরপর তারা ওস্তাদ জেনের কাছে ফেরার প্রস্তুতি নেয়। ঠিক তখনই এরিয়েলের কল আসে। সে বলে কয়েক ঘন্টার মধ্যেই আমি বাড়িতে পৌঁছাচ্ছি। এরিয়েল এমাকে বোঝায় রাতে ইচাকে একা ছেড়ে দেওয়া উচিত না, কারণ আগেরবার লিন্ডা ইচার সঙ্গে থাকার সময় মারা গিয়েছিল। এমাও এতে রাজি হয়ে যায়। রাতে এমা বারবার ইচার সঙ্গে কথা বলছিল। কথোপকথনের থেকে জানা যায় সে ডেস্টাকে আরেকবার সুযোগ দিয়েছে, কারণ তার জীবনে ডেস্টার চেয়ে ভালো সঙ্গী নেই। ইচা তার কথা শুনে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। এমা তখন তাকে জাগানোর চেষ্টা করে। তারপর একটি ডেমনিক হাত এমাকে বেড থেকে নিক্ষেপ করে দেয়, যেন কেউ ইচাকে না জাগাতে পারে। এরপর একটি অদৃশ্য শক্তি এমাকে ঘরের বাইরে নিয়ে যায়। জিন আবার ইচার পাশে ফিরে আসে এবং রাতের বেলা ইচার চোখ খোলে। সে দেখে সে আবারও প্রেগনেন্ট। এখানে ভাববেন না এত দ্রুত গর্ভধারণ কিভাবে সম্ভব, কারণ জিনদের সময়ের প্রবাহ কিছুটা আলাদা। কিছু ঘন্টা এখানে কেটে গেলেও তাদের জগতে কয়েক মাস কেটে যেতে পারে। তারা সময়কে ম্যানিপুলেট করতে পারে। ইচা নিজের গর্ভাবস্থায় নিজেই ঘুষি মারতে থাকে, যার ফলে প্রচন্ড ব্লিডিং হয়। ইচা কষ্ট সহ্য করে ঘর থেকে বের হয়। পাশে এমা অচেতন অবস্থায় থাকে। ইচা খুব মনোযোগ না দিয়ে কিচেনে গিয়ে একটি হ্যাঙ্গার নেয় এবং ডেমনিক শিশুকে ধ্বংস করার চেষ্টা করে। হ্যাঙ্গার দিয়ে সে তার প্রাইভেট অংশে আঘাত করতে থাকে, কিন্তু এটি তেমন কাজে আসে না। কিছু সময় পরে এরিয়েল বাড়ি ফিরে আসে। ইচাকে এই অবস্থায় দেখে দ্রুত তাকে শান্ত করার চেষ্টা করে। এমাকে সচেতন করে তিনজনই সরাসরি ওস্তাদ জেনির কাছে চলে যায়। জেনি ইচাকে একটি বেডে শুইয়ে তার হাত পা বাঁধে এবং সহায়ক দলের সঙ্গে দাসিম জিনকে ইচার দেহ থেকে বের করার প্রার্থনা শুরু করে। ইচা তখনও তার স্বপ্নের মধ্যেই আছে পূর্ণ পজিশনে। সে নিজেকে সব সময় দেখছে। যখন সে বের হওয়ার চেষ্টা করে দাসিম তার কাছে আসে। ইচা পালানোর চেষ্টা করলে দাসিম তার হাতে আঘাত করে, যা বাস্তব দেহেও চিহ্ন রেখে যায়। দাসিম ইচাকে শক্ত করে ধরে রাখে। ইচা বাস্তব জগতে ডেমনদের কবলে চিৎকার করছে, যা দেখায় কিভাবে একজন মানুষের মন অন্য জগতের ডোমেনদের নিয়ন্ত্রণে চলে যায়। এদিকে জেনি ও তার দল প্রার্থনা চালিয়ে যাচ্ছে। হঠাৎ করে ইচার বিছানা বাতাসে উঠতে শুরু করে।
তবুও উস্তাদ জেনি তার দলের সদস্যদের থামান না। এই দৃশ্য দেখে দাসিম কষ্টে কাতর হয় এবং শেষ পর্যন্ত নিজেই জেনি ও বাকি দলের দিকে এগিয়ে আসে। দাসিম সামনে এসে ইচাকে ভয় দেখানোর চেষ্টা করলেও উস্তাদ জেনি থেমে থাকেন না। সেই সময় এরিয়েল দ্রুত ইচার কাছে আসে এবং কানে বলে, যে কোনো পরিস্থিতিতেই তোমাকে ডেমনের বাসা থেকে বের হতে হবে। আমি তোমাকে কখনোই হারাতে চাই না, সবকিছু আবার শূন্য থেকে শুরু করতে চাই। এই জন্য তোমাকে আগে বের হয়ে আসতে হবে। ইচা সমস্ত শব্দ শুনতে পায় এবং কাঁদতে কাঁদতে প্রথমে তার বিয়ের সময় মনে করে এবং পরে ওস্তাদ যে নিজে কোরআনের আয়াত তাকে দিয়েছিল তা পাঠ করা শুরু করে। কোরআনের আয়াত পাঠ করার ফলে তাসিমের জন্য বড় সমস্যার সৃষ্টি হয়, এমনকি তার তৈরি করা বিল্ডিং পর্যন্ত ধ্বংস হতে শুরু করে। গেট ভেঙে যাওয়ার পর ইচা পালিয়ে যায়, তার আত্মা আবারও শরীরে ফিরে এসেছে। যখন সে জেগে ওঠে তখন সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় থাকে। এমা এবং এরিয়েল তাকে আলিঙ্গন করে। তারপর আমরা 6 বছর পরের দৃশ্য দেখতে পাই। ইচা এবং এরিয়েল সুখী পরিবার হিসেবে বসবাস করছে। তাদের দুটি সন্তানও রয়েছে। আরকা গেটের কাছে খেলছিল, যেখানে দেখা মিলে সেই ব্যক্তি দাসিমের, যাকে ইচা স্বপ্নে দেখেছিল। এমা তাকে আরকার থেকে দূরে রাখে। এই গল্পটি আসলে এক দম্পতির ঘটনা থেকে অনুপ্রাণিত। তাদের মধ্যে কিছু দূরত্ব সৃষ্টি হলে দাসিম নামের জিনের প্রভাব চেষ্টা করেছিল, কিন্তু দম্পতি তাদের ভালোবাসার শক্তি দিয়ে তাকে পরাস্ত করেছিল এবং সাধারণ জীবনে ফিরে এসেছিল। আর এইভাবেই সিনেমার সমাপ্তি ঘটে। আশা করি আপনাদের দ্য ডেভিলস ব্রাইড সিনেমার গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওতে আপনার ভালো লাগা সবচেয়ে ভালো মুহূর্তটি কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো এইখানেই বিদায়। ধন্যবাদ।